আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম। আগামীকাল সকালে তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের পরীক্ষা। লাইভ হওয়ার কথা ছিল 9টায়, কিছুটা যান্ত্রিক ত্রুটির কারণে 9:30টার দিকে লাইভটা শুরু হচ্ছে। আন্তরিকভাবে দুঃখিত, বাট অল্প সময়ের মধ্যে আমাদের লাইভটা সম্পন্ন হবে আশা করি। তোমরা যারা যুক্ত হয়ে গিয়েছো এর মধ্যে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অল্প সময়ের মধ্যে আমরা লাইভটা করব, এর জন্য খুব দ্রুত আমাদের সাথে এই লাইভে যুক্ত থাকবে আশা করি। আমরা খুব দ্রুতই সলভ করে ফেলবো, এবং যারা লাইভটা এখন দেখতে পারছো না তারা পরবর্তীতে দেখে নিবে। কারণ কালকে সকালে যেহেতু পরীক্ষা, তো এর জন্য টাইমটা কারোরই খুব বেশি নাই, এটা জানি। ওকে, তো তোমরা সাথে থেকো যারা যুক্ত আছো। আমি খুব ফাস্ট লাইভটা শেষ করবো, এবং দেখো একটা পিডিএফ এখানে আছে। এবং এই ক্লাস শেষে তোমরা পিডিএফটা পাবে। সেটা হচ্ছে কোথায়? আমাদের টেলিগ্রাম গ্রুপে। কমেন্ট করার মাধ্যমে আজকে পিডিএফটা দেওয়া যাচ্ছে না, কারণ লাইভ শেষ হওয়ার পরে আমরা পিডিএফটা মূলত আপলোড করি। বাট এখন কমেন্ট করলে তো আমাদের পিডিএফ আপলোড করাই হয়নি। ওকে, তো আমাদের স্কুল অফ এক্সিলেন্সের টেলিগ্রাম পেজে, আবার টেলিগ্রাম গ্রুপে, সরি টেলিগ্রাম পেজ না, টেলিগ্রাম চ্যানেলে এবং হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে, দুই জায়গাতে পরবর্তীতে পিডিএফটা পেয়ে যাবে। ওকে, তো দেখো যে এখানে যে ধরনের কোশ্চেন আছে 3 সেট আমরা আনসার করব। এই ধরনের কোশ্চেন তোমাদের কালকের পরীক্ষাতে আসবে, জাস্ট একটু ক্লাসটা দেখো। ওকে, তো প্রথম কোশ্চেন হচ্ছে যে কত খ্রিস্টাব্দে শামসুদ্দিন ফিরোজ শাহ সোনারগাঁয়ে প্রথম মুদ্রা প্রবর্তন করেন? অপশন হচ্ছে 1200, 1400, 1301 নাকি 1582। সঠিক উত্তর হচ্ছে 1301 সালে বা 1301 খ্রিস্টাব্দে শামসুদ্দিন ফিরোজ শাহ সোনারগাঁয়ে প্রথম মুদ্রা চালু করেন। আচ্ছা, তারপর দেখি আমরা 2 নম্বর কোশ্চেন। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা অর্থাৎ এক্সক্লুসিভ ইকোনমিক জোন, ইইজেড বলা হয় এটাকে। তো বাংলাদেশের ইইজেড কত নটিক্যাল মাইল? সঠিক উত্তর হচ্ছে 200 নটিক্যাল মাইল। 200 নটিক্যাল মাইল হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা। নটিক্যাল মাইল, নট কিলোমিটার, ঠিক আছে? কিলোমিটার হলে প্রায় 371 কিলোমিটার মতো আসবে, বাট নটিক্যাল মাইল তোমাকে যখন জিজ্ঞাসা করবে 200 নটিক্যাল মাইল। এবং 12 নটিক্যাল মাইল হচ্ছে আমাদের টেরিটোরিয়াল সমুদ্র সীমা, বা হচ্ছে আমাদের যে আঞ্চলিক সমুদ্র সীমা, সেটা হচ্ছে 12 নটিক্যাল মাইল। ওকে, 3 নম্বর কোশ্চেনে তোমাকে জিজ্ঞাসা করছে যে জিএসপি এর পূর্ণরূপ কি? জিএসপি হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স। দেখো কোথায় আছে এটা? অপশন খতে আছে, তাই না? এই যে খতে আছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স, অর্থাৎ এটা হচ্ছে যে তোমার যখন আমরা আমদানি রপ্তানি করি তখন কিছু ক্ষেত্রে আমাদের কি করা হয়? প্রিফারেন্স দেওয়া হয়, কোটা মুক্ত বা তোমার হচ্ছে শুল্ক মুক্ত রপ্তানির সুযোগ দেয়। সেটা হচ্ছে মূলত জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স বা জিএসপি সুবিধা। আচ্ছা, তারপর আসি আমরা 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বরে বলতেছে সাংস্কৃতিক পরিবেশের উদাহরণ হলো, এটা বহুপদী সমাপ্তি সূচক। তো এখান থেকে আমরা দেখবো সাংস্কৃতিক পরিবেশের উদাহরণ হলো সরকার, জাতি, বায়ু প্রবাহ। তো বায়ু প্রবাহ কি? প্রাকৃতিক, তার মানে বাকি দুইটা কারেক্ট। সরকার এবং জাতি হচ্ছে সাংস্কৃতিক পরিবেশের উদাহরণ। তাহলে এখানে 1 এবং 2 কোথায় থাকে? 1 এবং 2 থাকে অপশন ক তে, তার মানে অপশন ক হচ্ছে এখানে কারেক্ট আনসার। আচ্ছা, তোমরা অনেকেই যুক্ত আছো, বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দিও যারা হচ্ছে যুক্ত হতে পারেনি, এবং ক্লাসটা তোমাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রেখে দাও। এতে তুমি হচ্ছে পরীক্ষা দিতে যাওয়ার আগে আরেকবার চোখ বুলিয়ে নিতে পারবে। এবং ডেফিনেটলি পিডিএফটা পেয়ে যাবে। প্রয়োজনে আমাদের পেজ থেকে একটা পোস্ট করে বলে দিব যে হচ্ছে এই পোস্টের নিচে কমেন্ট করলে পিডিএফ পেয়ে যাবে, এটার ব্যবস্থা ইনশাল্লাহ করে দিব। আচ্ছা, 5 নম্বর কোশ্চেনে বলতেছে যে খামারের এক অংশে ফসল উৎপাদন এবং অন্য অংশে পশুপালন করা হয় তাকে কোন ধরনের খামার বলে? বহুমুখী, মিশ্র, প্রান্তিক নাকি বিশেষায়িত? বিশেষায়িত হচ্ছে যেখানে একটা মাত্র ফসল চাষ করা হয়, প্রান্তিক হচ্ছে ক্ষুদ্র, মিশ্র হচ্ছে অনেক কিছু একসাথে থাকে। তো এইখানে যেহেতু বলতেছে ফসল এবং পশুপালন, তার মানে এটা হচ্ছে মিশ্র খামার, ঠিক আছে? আর বহুমুখী হচ্ছে যে এখানে শুধু ফসল থাকবে, বাট অনেক রকম ফসল, বাট শুধু ফসল। আর এখানে যেহেতু ফসল এবং পশুপালন একসাথে, তার মানে এটা হচ্ছে মিশ্র খামার। আচ্ছা, তারপর 6 নম্বরে আসি আমরা। 6 নম্বরে বলছে লবণাক্ততা সহিষ্ণু ধান কিসের উদাহরণ? বায়োফুয়েলের, বায়োটেকনোলজি, উপসি নাকি বায়োফার্মিং? আচ্ছা, বায়োফুয়েল হচ্ছে জৈব জ্বালানি, বাট এটা তো জ্বালানি সংক্রান্ত না। উপসি হচ্ছে উচ্চ ফলনশীল বা এইচওয়াইডি ফসল যেটাকে বলা হয়। লবণাক্ততা সহিষ্ণু সেটাও না, এটা হচ্ছে উচ্চ ফলনশীল। বায়োফার্মিং এটাও কোনোভাবে রিলেটেড না। সঠিক উত্তর হচ্ছে বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তি বা জীব প্রযুক্তির মাধ্যমে নতুন ফসলের জাত উদ্ভাবন করে কি করা হয়েছে? লবণাক্ততা সহিষ্ণু জাত তৈরি করা হয়েছে। 7 নম্বর কোশ্চেনে বলছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1984, 85, 87 নাকি 86? সঠিক উত্তর হচ্ছে 1987 সালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয়। 8 নম্বরের জন্য আমাদের উদ্দীপক পড়তে হবে। উদ্দীপকে বলছে জনাব কালাম একজন কৃষক, তিনি তার জমিতে পেঁয়াজের চাষ করেন। এবছর পেঁয়াজের বাম্পার ফলন হলেও সংরক্ষণের অভাবে সকল পেঁয়াজ গ্রামের বাজারে খুব কম দামে বিক্রি করতে বাধ্য হন। অপশনে বলছে, কোশ্চেনে বলছে উদ্দীপকে কালাম যে বাজারে পেঁয়াজ বিক্রি করেন তা কোন ধরনের বাজার? এই যে বলতেছে যে গ্রামের বাজারে কম দামে বিক্রি করতে বাধ্য হন, তো গ্রামের বাজার কোন ধরনের? স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক নাকি ক্ষুদ্র বাজার? গ্রামের বাজার হচ্ছে স্থানীয় বাজার। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ক।
আচ্ছা, তারপরে আমরা যাই পরের কোশ্চেন 9 নম্বর, নিচের কোনটি সংরক্ষিত শিল্প খাতের অন্তর্ভুক্ত? অ্যাসিড উৎপাদনকারী, স্যাটেলাইট, পারমাণবিক শক্তি নাকি গভীর সমুদ্র বন্দরের স্থাপন? সংরক্ষিত হচ্ছে যেখানে রাষ্ট্রের যে সিস্টেম, স্টেট মেকানিজম, রাষ্ট্র নিয়ন্ত্রণ করে যে যে কেউ এটা উৎপাদন করতে পারবে না, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে উৎপাদিত হবে। তো এই যে পারমাণবিক শক্তি, এটা তুমি চাইলেই উৎপাদন করতে পারবে না, রাষ্ট্র এটা নিয়ন্ত্রণ করে। তার মানে সঠিক উত্তর হচ্ছে এটা। স্যাটেলাইট যে কোনো কোম্পানি তৈরি করতে পারবে, কোনো সমস্যা নাই। অ্যাসিড যে কোনো কোম্পানি তৈরি করতে পারে। গভীর সমুদ্র বন্দর স্থাপন এটাও যে কোনো কর্পোরেট সংস্থা করতে পারবে, বাট পারমাণবিক শক্তির এর উপর নিয়ন্ত্রণ শুধু রাষ্ট্রের, অন্য কেউ এটা করতে পারে না। 10-11 জন্য আমরা উদ্দীপক দেখি। বলছে যে এক্স একটি পরিবেশ বান্ধব শিল্প। বাংলাদেশ সরকার ঘোষিত শিল্পনীতি 2010-এ উক্ত শিল্পে উৎপাদিত পণ্যকে অগ্রাধিকার প্রাপ্ত খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাহলে অগ্রাধিকার প্রাপ্ত খাত মানে অগ্রাধিকার শিল্পের কথা বলতেছে। উদ্দীপকে এক্স বলতে কোন শিল্পকে নির্দেশ করে? তাহলে এর মধ্যে কোনটা অগ্রাধিকার সেটা বুঝতে হবে। চা শিল্প, বস্ত্র শিল্প, চামড়া শিল্প নাকি পাট শিল্প? তো বাংলাদেশে পাট শিল্পকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, ঠিক আছে, কারণ পাটজাত দ্রব্যের বৈশ্বিক চাহিদা আছে, বাংলাদেশেও পাটজাত পণ্য প্রচুর উৎপাদন করা সম্ভব, এই কারণে এটাকে অগ্রাধিকার শিল্পের মর্যাদা দেওয়া হয়েছে। 11 নম্বর কোশ্চেনে বলছে উক্ত শিল্পের সমস্যাগুলো হলো, এখানে দুইটা আছে, আরেকটা উপরে আছে, আমরা দেখব। 1 নম্বরে মধ্যবর্তী ব্যবসায়ীদের উপস্থিতি, ইয়েস পাট শিল্পে এই সমস্যা আছে। পণ্য বহুমুখীকরণের সমস্যা, ইয়েস পাট শিল্পে এই সমস্যা আছে, মানে আমরা ট্র্যাডিশনাল পণ্য ছাড়া অন্য কিছু তৈরি করতে পারছি না পাট দিয়ে, এটা একটা সমস্যা। এবং এই তিনে এসে বলতেছে কি পশ্চাৎ সংযোগ শিল্প অপর্যাপ্ত, তার মানে পাট শিল্প প্রতিষ্ঠার জন্য এর পূর্বে এমন কিছু শিল্প প্রয়োজন এই প্রোডাক্টটা তৈরি করার জন্য, যেমন ধরো যে পোশাক শিল্পের জন্য তোমার সুতা শিল্প প্রয়োজন, তো পাটজাত শিল্পের জন্য কি এমন কোনো শিল্প প্রয়োজন হয়? কোনো প্রয়োজন হয় না, কারণ পাট শিল্পে একই সাথে পাট থেকে সুতা, সুতা থেকে বস্তা বা অন্যান্য ব্যাগ ট্যাগ যা কিছু আছে একবারে এক কারখানায় তৈরি হয়, তার মানে এখানে পশ্চাৎ শিল্পের কোনো প্রয়োজন হয় না। সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। ওকে, 12 নম্বর কোশ্চেন আমরা দেখার ট্রাই করি। 12 নম্বরে বলতেছে কি যে কোনটি মৌলিক মানব উন্নয়ন সূচক নয়, মানে মানব উন্নয়ন সূচক নির্ণয় করার জন্য কোনটা মেনটেন করা হয় না বা কোনটা হিসাব করা হয় না সেটার কথা বলতেছে। জীবনযাত্রার মান, কর্মসংস্থান, শিক্ষা নাকি আয়ুষ্কাল? তোমার মানব উন্নয়ন সূচক, ঠিক আছে, মানব উন্নয়ন সূচক নির্ণয় করার জন্য কর্মসংস্থান হিসাব করা হয় না, জীবনযাত্রার মান, শিক্ষা, আয়ুষ্কাল এইগুলো হিসাব করা হয়। তো এখানে যেহেতু বলছে নয়, তার মানে সঠিক উত্তর হবে হচ্ছে কর্মসংস্থান। আচ্ছা, 13 নম্বরের জন্য আমরা একটা উদ্দীপক পড়বো। বলছে এ দেশে 2017 সালে মোট 15 লক্ষ জীবিত শিশু জন্মগ্রহণ করে এবং দেশটিতে জনসংখ্যা ওই সময় ছিল 12 কোটি। এবার কোশ্চেনে বলছে এদেশে 2017 সালে স্থূল জন্মহার কত? স্থূল জন্মহার আমরা কিভাবে বের করব? তোমার আমরা উপরে লিখবো হচ্ছে চলতি বছরের যে জনসংখ্যা সেটা, সরি মোট জীবিত জন্মগ্রহণকারী শিশুর সংখ্যা, নিচে মোট জনসংখ্যা গুণ 1000, তাহলে 15 লক্ষ, আমি উপরে জাস্ট 15 লিখতেছি সংক্ষেপে, আর দেশের জনসংখ্যা হচ্ছে 12 কোটি। তো 12 কোটিকে আমরা লিখবো এখানে 1200, কেন 1200 লক্ষতে হয় 12 কোটি, তো উপরে যেহেতু 15 লক্ষকে 15 লিখেছি, তো 12 কোটিকে 1200 লিখতেছি, মানে 1200 লক্ষতে হয় 12 কোটি। কত দিয়ে গুণ করব? 1000 দিয়ে গুণ করব। আমার এইখানে জায়গা নাই, এই কারণে আমি নিচে লিখলাম। কাটাকাটি করো, দুইটা শূন্য দুইটা শূন্য কেটে যায়, থাকে এখানে 10, এই 10 সাইডে থাকা মানে উপরে থাকা, তাহলে উপরে থাকতেছে 150 আর নিচে থাকতেছে 12। তুমি যদি 150কে 12 দিয়ে ভাগ করো তাহলে সেটা কত হয়? সেটা হয় 12.5। তুমি এটা ক্যালকুলেটরে ভাগ করতে পারো, ক্যালকুলেটর নিয়ে যাবা পরীক্ষাতে, বুঝছো, এটা কাজে লাগবে। সেকেন্ড পেপারে ম্যাথমেটিক্স কম, তাও এটা কাজে দিবে এমন ছোট ছোট হিসাবগুলো সহজে করে নেওয়ার জন্য। তো সঠিক উত্তর হচ্ছে তাহলে 12.5, ঠিক আছে। এই হিসাবটা তুমি করবা, মোট জীবিত শিশুর সংখ্যা ডিভাইডেড বাই ওই সময়কার মোট জনসংখ্যা, গুণ গুণ হচ্ছে এই সাইডে হবে, জায়গা নাই আমি এই কারণে নিচে লিখেছি, গুণ 1000, ক্যালকুলেশন করলে 12.5 আসে, 12.5 হচ্ছে সঠিক উত্তর। ওকে, তারপরে কোশ্চেন আমরা চলে যাই 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনে বলছে যে 1924 সালে প্রকাশিত ওয়েলথ নামক গ্রন্থে যে কাম্য জনসংখ্যার ধারণা তত্ত্বাকারে কাম্য জনসংখ্যার ধারণা তত্ত্বাকারে উপস্থাপন করেন? কার্ল সান্ডার্স, ডালটন, এডউইন ক্যানন নাকি ডেভিড রিকার্ডো? সঠিক উত্তর হচ্ছে এডউইন ক্যানন। তাহলে এই যে বিভিন্ন জনসংখ্যাবিদ, বিভিন্ন অর্থনীতিবিদের যে উক্তিগুলো আছে, তত্ত্বগুলো আছে, এইগুলো দেখতে হবে, এইগুলো পরীক্ষাতে আসবে। ফার্স্ট পেপারও দেখেছো না, এসেছে। যেমন আমি এখানে যেটা পড়েছিলাম সেটা হুবহু দিয়েছিল যে তোমার অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান কে বলেছেন, এখানে আমি ওইটাই প্র্যাকটিস করিয়েছিলাম, ওইটাই এসেছে। তো যেমন দেখবে এইখানে যেমন পড়ানো হচ্ছে সিমিলার টাইপের কোশ্চেন তোমাকে দিবে। 15 নম্বর কোশ্চেনে কি বলছে? খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে লাইসেন্স প্রদান, মান নিয়ন্ত্রণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকারী প্রতিষ্ঠানের নাম কি? আইএসও, এফবিসিসিআই, বিসিআইসি নাকি বিএসটিআই? বিএসটিআই সঠিক উত্তর, খুব সহজে তোমরা পারবো, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। আচ্ছা, তোমরা কারা কারা যুক্ত আছো দেখি। 27 জন ক্লাসে যুক্ত আছো, 27 জন 24 জন এমন হচ্ছে, বাট আরো প্রত্যাশা করেছিলাম, কালকে পরীক্ষা এই কারণে অনেকে ক্লাস করতেছো না, নো প্রবলেম, বাট তোমরা দেখে নিও ক্লাসগুলো, যাদের পরীক্ষা আছে তারা একটু দেখে নিও, পিডিএফটা কালেক্ট করে নিও। 16 নম্বর কোশ্চেনে বলছে খাদ্যের প্রাপ্যতা যেসব উপাদানের উপর নির্ভর করে সেই উপাদানগুলো কি কি?
এটা হচ্ছে মোট দেশজ উৎপাদন, ইয়েস। জিডিপির উপর ডিপেন্ড করে, বৈদেশিক সাহায্যের উপর ডিপেন্ড করে, আমদানির উপর ডিপেন্ড করে। ঠিক আছে, জিডিপি কম হলে তো খাদ্য কমে যাবে, বৈদেশিক সাহায্য না পাইলেও খাদ্য অনেক সময় কমে যায়, নিট আমদানি কমে গেলেও খাদ্য সরবরাহ কমে যায় অনেক ক্ষেত্রে। তার মানে তিনটা এখানে সঠিক উত্তর, অপশন ঘ এখানে সঠিক উত্তর। 17 নম্বর কোশ্চেনে বলছে কি যে খাদ্য নিরাপত্তা উন্নয়নে গৃহীত বাংলাদেশ ফুড গেইন অ্যাকশন প্ল্যানের মেয়াদকাল কত? 2005 থেকে 8, 8 থেকে 15, 15 থেকে 21 নাকি 21 থেকে 25? সঠিক উত্তর হচ্ছে 2015 থেকে 21 পর্যন্ত এই পদক্ষেপটা নেওয়া হয়েছিল। 18 নম্বর কোশ্চেন আমরা দেখি, উচ্চ ঝুঁকি ও উচ্চ প্রতিদান সম্পন্ন বন্ড নিচের কোনটি? কোনটি ভাষাটা একটু ভুল হয়েছে। আচ্ছা, উচ্চ ঝুঁকি উচ্চ প্রতিদান সম্পন্ন বন্ড, কুপন বন্ড, আই বন্ড, জাঙ্ক বন্ড, মেয়াদি বন্ড। সঠিক উত্তর হচ্ছে জাঙ্ক বন্ড। ঠিক আছে, বিভিন্ন প্রকার বন্ড সম্পর্কে তোমাদের একটু জানতে হবে। এখানে খুব বেশি এক্সপ্লেন করলে ক্লাস বড় হয়ে যাবে, অনেকগুলো এমসিকিউ। আমি জাস্ট আনসার এবং ছোটখাটো ব্রিফ আলোচনা দিয়ে শেষ করছি। কোম্পানির সঞ্চিত তহবিল থেকে শেয়ার হোল্ডারদের বিনামূল্যে যে শেয়ার দেওয়া হয় তাকে কোন শেয়ার বলে? দেখো, যে বিনামূল্যে দেওয়া হয়, সাধারণ শেয়ার, বোনাস শেয়ার, রাইট শেয়ার নাকি বিলম্বিত শেয়ার? বোনাস শেয়ার মূলত বিনামূল্যে দেওয়া হয়, অতিরিক্ত যে শেয়ারগুলো কোম্পানি অ্যাসিভ করে সেখান থেকে। 20 নম্বর কোশ্চেন, যখন আর্থিক আয় উৎপাদনশীল কার্য অপেক্ষা বেশি খাতে সৃষ্টি, বেশি হারে হবে, এটা বেশি হারে সৃষ্টি পায়, তখনই মুদ্রাস্ফীতি দেখা দেয়। এই উক্তিটি কে করেছেন? আমরা এখানে অপশন দেখি, ক্রাউথার, লর্ড কেইনস, কুলবর্ন নাকি পিগু? সঠিক উত্তর হচ্ছে অর্থনীতিবিদ পিগু, অপশন ঘ কারেক্ট আনসার। 21 নম্বর কোশ্চেন, এক্স নামক দ্রব্যটির দাম 2024 সালে ছিল 50 টাকা, 2025 সালে দাম বৃদ্ধি পেয়ে হয় 60 টাকা, তাহলে 2025 সালে মুদ্রাস্ফীতির হার কত? তো তুমি যেভাবে বের করবা, যে প্রথমে তুমি চলতি বছরটা লিখবা, চলতি বছরে আছে 60 টাকা, বিয়োগ ভিত্তি বছর, ভিত্তি বছর ছিল 50 টাকা মানে আগের বছর, ডিভাইডেড বাই ভিত্তি বছর, ভিত্তি বছর হচ্ছে 50 টাকা, গুণ করবা কত দিয়ে? গুণ করবা 100 দিয়ে। তাহলে তুমি এটা বিয়োগ করো, বিয়োগ করলে কত হয়? 60 থেকে 50 বিয়োগ করলে হয় হচ্ছে 10, নিচে হচ্ছে 50 আর এখানে হচ্ছে 100, 50 এখানে 100 কাটো, তার মানে 2, 10 দুগুণা হচ্ছে 20, তাহলে এই 20% হচ্ছে এখানে সঠিক উত্তর 21 নম্বরের। আচ্ছা, তারপরে আমরা দেখি 22 নম্বর কোশ্চেন। 22 নম্বরে বলছে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের প্রত্যক্ষ কার্যক্রম নিচের কোনটি? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে নৈতিকতার প্রভাব ও অনুরোধ, দাম নিয়ন্ত্রণের রেশনিং, ঋণের রেশনিং, প্রত্যক্ষ আদেশ। সবগুলোই মোটামুটি সরকারের পদক্ষেপ, বাট প্রত্যক্ষ বা সরাসরি পদক্ষেপ হচ্ছে দাম নিয়ন্ত্রণ ও রেশনিং, অপশন খ সঠিক উত্তর। 23 নম্বর কোশ্চেনে আমরা চলে আসি। 23 নম্বরে হচ্ছে, নিচের কোনটি অপ্রকল্প সাহায্য? চাল, মৎস্য উন্নয়ন, গম নাকি ডাল? আচ্ছা, দেখবা যে চাল প্রদান, গম প্রদান, মৎস্য উন্নয়ন এগুলোর জন্য সরকার বিভিন্ন প্রজেক্ট নেয়, বাট ডাল প্রদানের জন্য কোনো প্রজেক্ট নেয় না। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ। 24 নম্বর কোশ্চেনে বলছে যে বাংলাদেশের আমদানিকৃত শিল্পজাত পণ্যসমূহ হলো, কলকাতা যন্ত্রপাতি আমদানি করে, ক্লিংকার সিমেন্ট তৈরির জন্য আমদানি করে, ভোজ্য তেল আমদানি করে। সঠিক উত্তর হচ্ছে ঘ হবে, তাই না? ঘ, এই যে এই পেজে চলে এসেছে, সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ। 25 নম্বর কোশ্চেন আমরা দেখা ট্রাই করি। 25 নম্বরে বলছে, নিচের কোনটি সরকারের কর বহির্ভূত রাজস্বের অন্তর্ভুক্ত নয়? ঠিক আছে, তো কর বহির্ভূত রাজস্বের অন্তর্ভুক্ত নয়। আচ্ছা, কর বহির্ভূত রাজস্ব কোনগুলো আর কর রাজস্ব কোনগুলো দেখো। আচ্ছা, টোল ও লেভি, রেজিস্ট্রেশন, জরিমানা, এই সবগুলোই হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। কিন্তু এই যে ভূমি রাজস্ব, এটা কর বহির্ভূত রাজস্ব নয়। ঠিক আছে, এটা কর রাজস্ব। বুঝছো তাহলে কেন এটা উত্তর হলো? ভূমি রাজস্ব হচ্ছে কর বহির্ভূত রাজস্ব এর অন্তর্ভুক্ত নয়, বাকিগুলো অন্তর্ভুক্ত, বাকি তিনটা কর বহির্ভূত অন্তর্ভুক্ত। আচ্ছা, এবার আসি আমরা 26 নম্বর। 26 নম্বরে বলতেছে, রাজস্ব ব্যয় এর অন্তর্ভুক্ত ক্ষেত্র নিজের কোনটি? রাজস্ব মানে ট্যাক্স, মানে ওই যে এনবিআর যেটা কালেক্ট করে। কৃষি ও শিল্পের উন্নয়ন, চিকিৎসার সুযোগ সুবিধা বৃদ্ধি, শিক্ষা অবকাঠামো প্রসার নাকি অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বজায় রাখা? আচ্ছা, তো রাজস্ব ব্যয় সরাসরি করা হয় অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা তো রক্ষা করার জন্য, এটা সরাসরি ব্যয় করে থাকে রাষ্ট্র। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ। 27 নম্বর কোশ্চেনে বলছে যে বর্তমানে সম্পূরক শুল্কের কতটি স্তর রয়েছে? বর্তমানে সম্পূরক শুল্কের স্তর আছে 10টি, একদম সংখ্যা আকারে মনে রাখবা, কালকে পরীক্ষা এখন তো ব্যাখ্যা পড়তে হবে না এগুলার। আচ্ছা, 28 নম্বর কোশ্চেনে কি বলতেছে, কোন লক্ষ্য বাস্তবায়নের জন্য 10 থেকে 15 বছর সময়ের মধ্যে যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে কোন ধরনের পরিকল্পনা বলে? 10 থেকে 15 বছর অনেক লং টাইম, মানে 5 বছর হলে পঞ্চবার্ষিক, এর উপরে যেগুলো যাবে সবই হচ্ছে প্রেক্ষিত পরিকল্পনা। তো অপশন ক এখানে সঠিক উত্তর। 5 বছর হইলে পঞ্চবার্ষিক, 2 বছর হলে দ্বিবার্ষিক, 1 বছর হইলে বার্ষিক, আর 5 বছরের বেশি হলে সেটা প্রেক্ষিত। ঠিক আছে, ওকে। 19 নম্বর কোশ্চেন, সরকার যেসব বিদেশি সংস্থা থেকে, আচ্ছা, আর এখানে যে হিসাবটা মধ্যমেয়াদী হচ্ছে 5 বছরের বেশি 10 বছরের কম এমন টাইম, বার্ষিক 1 বছর, আর স্থির পরিকল্পনা কোনো নির্দিষ্ট সময় নাই। এটা সরকার যেসব বিদেশি সংস্থা থেকে ঋণ গ্রহণ করে তা হলো, আইডিপি থেকে ইয়েস লোন নিয়ে থাকে। বাকি দুটো অপশন দেখা ট্রাই করি। বাকি দুটো অপশন হচ্ছে ইউনেস্কো, না ইউনেস্কো কখনো লোন দেয় না, এটা বাদ। জাইকা জাপানের একটা প্রতিষ্ঠান, সেখান থেকে লোন নেয়। তাহলে 1 এবং 3 খ হচ্ছে এখানে কারেক্ট আনসার।
30 নম্বর এই সেটের লাস্ট কোশ্চেন, 30-এ বলতেছে যে কোন দেশে সর্বপ্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার নীল নকশা প্রস্তুত করা হয়? চীন, জার্মানি, সোভিয়েত ইউনিয়ন নাকি ইতালি? সমাজতান্ত্রিক দেশে প্রথম এটা বাস্তবায়ন করা হয় সোভিয়েত ইউনিয়নে, ইউএসএসআর, যেটা বর্তমানে সোভিয়েত ইউনিয়নে নাই, রাশিয়ার নিয়ন্ত্রণে সোভিয়েত ইউনিয়ন গঠন হয়েছিল, সেই ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন, সেখানে মূলত প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। সেট 2 তে আমরা চলে এসেছি। সেট 2 এর প্রথম কোশ্চেন, নিচের কোনটি সংরক্ষিত শিল্প? কয়লা, ওষুধ, অ্যাসিড নাকি সামরিক সরঞ্জাম? নিশ্চয়ই রাষ্ট্রের সামরিক সরঞ্জাম রাষ্ট্রের সংরক্ষিত শিল্পের মধ্যে পড়ে। এটা যে কেউ তৈরি করতে পারবে না, শুধুমাত্র রাষ্ট্রের নিয়ন্ত্রিত এজেন্সির মাধ্যমে তৈরি করতে হবে। তারপর 2-এ বলতেছে কোনটি প্রত্যক্ষ কর বা ডাইরেক্ট যে ট্যাক্সটা আদায় করা হয়? আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর, ভূমি কর নাকি বিক্রয় কর? ভূমি কর, এটা ডিরেক্টলি আদায় করা হয়, যার ভূমি তার কাছ থেকে আদায় করা হয়। আচ্ছা, 3-4-এর জন্য আমাদের উদ্দীপক একটু দেখতে হবে। উদ্দীপকে বলছে যে অর্থনীতির শিক্ষক মিস্টার রায়হান শিক্ষার্থীদের জানালেন, ধনী দরিদ্র নির্বিশেষে সকলে আমরা এমন একটি কর সরকারকে প্রদান করি যা ফাঁকি দেওয়া যায় না। উদ্দীপকে উল্লেখিত করটি কোন ধরনের? এই যে আমরা ধনী দরিদ্র সবাই দিই, এটা হচ্ছে মূলত ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট। ভ্যাট সবাইকে দিতে হয়, যে কোনো প্রোডাক্ট, একটা চকলেট কিনতে গেলে তোমাকে ভ্যাট দিতে হবে। তো এটা হচ্ছে ভ্যাট, এবং যেটা একটা পরোক্ষ কর, তার মানে পরোক্ষ কর ফাঁকি দেওয়া যায় না, প্রত্যক্ষ কর ফাঁকি দেওয়া যায়। তোমার যে ল্যান্ড ট্যাক্স যেটা আছে, ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স, এলডি ট্যাক্স বলা হয়, ভূমি উন্নয়ন কর, এই ভূমি উন্নয়ন কর তুমি ফাঁকি দিতে পারো, এটা সম্ভব। বাট তুমি কোনো পণ্য কেনার জন্য যে ট্যাক্স, এটা জীবনে ফাঁকি দিতে পারবে না, এটা ওই পণ্যের সাথে সংযুক্ত থেকে যায়। আচ্ছা, 4 নম্বর কোশ্চেনে কি বলতেছে? 4 নম্বরে বলতেছে যে বিবেচ্য করটির বৈশিষ্ট্য হলো সর্বজনীন, অন্যের উপর চাপানো যায় না, অন্যের উপর চাপানো যায় না, চাপানো যায়, আমি এটা ভুল বললাম, পরোক্ষ কর যেহেতু, তার মানে এটা অন্যের উপরে চাপানো যায়। আচ্ছা, এটা সর্বজনীন, ইয়েস, মানে সর্বজনীন মানে সবার জন্য প্রযোজ্য, অন্যের উপর চাপানো যায়। এটা প্রগতিশীল না, এটা স্থির, ঠিক আছে? তার মানে সঠিক উত্তর হচ্ছে 1 ও 2। ওকে, 5 নম্বর একটা কোশ্চেন আমরা দেখি। 5 নম্বরে বলতেছে কি, বিটি ইজ ইকুয়াল টু, বিটি হচ্ছে আমাদের জাতীয় আয়ের একটা সেগমেন্ট বোঝাচ্ছে, এক্স মাইনাস এম, মানে এক্সপোর্ট থেকে ইম্পোর্ট বিয়োগ করলে শূন্যের চেয়ে ছোট হয়, মানে নেগেটিভ একটা মান আসে। তাহলে কি নির্দেশ করে? দেখো, এক্সপোর্ট থেকে ইম্পোর্ট বিয়োগ করলে মান নেগেটিভ, শূন্যের চেয়ে কম মানে কি? মান নেগেটিভ, তার মানে নিশ্চয়ই ইম্পোর্ট বেশি। ইম্পোর্টটা কি হয়ে যাবে? আমদানি ব্যয় বেশি। তো আমদানি ব্যয় বেশি হলে কি হয়? প্রতিকূল বাণিজ্য ভারসাম্য চলে আসে, ঠিক আছে? মানে যদি আমদানি ব্যয়টা বেশি হয়, তাহলে ভারসাম্য কি হয়? প্রতিকূল হয়ে থাকে, ঠিক আছে? ওকে, এবার 6 নম্বর কোশ্চেন, বিশ্বায়নের অন্যতম লক্ষ্য কোনটি? মুক্ত বাণিজ্য চালু করা, প্রযুক্তির আদান প্রদান, বৈশ্বিক অবকাঠামো তৈরি নাকি সীমানাবিহীন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা? বিশ্বায়নের লক্ষ্যই হচ্ছে সীমানাবিহীন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা। আচ্ছা, কারা কারা যুক্ত আছো ক্লাসে? 38 জন যুক্ত আছে, বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও। অনেকে হয়তো জানে না যে এখন একটা লাইভ ক্লাস হবে, খুব বেশি লং ক্লাস না, ক্লাস লেন্থ সর্বসাকুল্যে 1 ঘন্টা হবে, 20 মিনিট মতো হয়েছে ক্লাস, 38-40 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। 1 ঘন্টাতে প্রায় অনেকগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা দেখবো, এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, 7 নম্বর কোশ্চেন আমরা দেখার ট্রাই করি যে অপ্রচলিত পণ্য হলো, মানে কোন পণ্যগুলো আমরা নর্মালি আগে রপ্তানি করতাম না, এখন রপ্তানি করা শুরু করছি? হস্তশিল্প, শাকসবজি, ন্যাফতা। হস্তশিল্প আগে হতো না, এখন রপ্তানি হচ্ছে। শাকসবজিও সেম, বাট ন্যাফতা রাসায়নিক দ্রব্য, এগুলো আগে থেকেই হতো। তার মানে এটা সঠিক উত্তর নিব না, 1 এবং 2 হচ্ছে সঠিক উত্তর। তো এমন প্রচলিত পণ্য, অপ্রচলিত পণ্য, এগুলো পরীক্ষাতে আসবে, অপশনগুলো একটু চেঞ্জ থাকবে, এইটাই আর কি। আচ্ছা, তারপর আমরা দেখি যে 8 নম্বর কোশ্চেন, বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদকাল কোনটি? 1973 থেকে 78 এটা পঞ্চবার্ষিক ছিল, 80 থেকে 85 পঞ্চবার্ষিক, 11 থেকে 15 পঞ্চবার্ষিক, বাট 21 থেকে 41 এই যে 20 বছর মেয়াদি প্রেক্ষিত পরিকল্পনা, মানে 10 বছরের বেশি সেটা মেয়াদ হইতে হবে। তাহলে 2021 থেকে 41 পর্যন্ত যে পদক্ষেপ নেওয়া হয়েছে, এটা হচ্ছে প্রেক্ষিত পরিকল্পনা। আচ্ছা, তারপর 9 নম্বর আমরা দেখার চেষ্টা করি যে উন্নয়ন পরিকল্পনার উদ্দেশ্য হলো আর্থসামাজিক উন্নয়ন, ইয়েস। সমাজে বিদ্যমান আয়ের বৈষম্য দূরীকরণ, ইয়েস। সমাজে কঠোর শাসন প্রবর্তন, শাসন প্রবর্তনের সাথে কি উন্নয়ন পরিকল্পনার সম্পর্ক আছে? নাই, তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশন ক। 10 নম্বর কোশ্চেনে বলছে যে প্রেক্ষিত পরিকল্পনা হাইফেন পঞ্চবার্ষিক পরিকল্পনা হাইফেন একটা জিজ্ঞাসা চিহ্ন, এইখানে কি বসবে? প্রেক্ষিত পরিকল্পনা সবচেয়ে দীর্ঘমেয়াদী, পঞ্চবার্ষিক তার চেয়ে কম মেয়াদী, এবং তার চেয়ে ছোট হচ্ছে বার্ষিক পরিকল্পনা, ঠিক আছে? এখানে বলছে দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী, বার্ষিক নাকি কেন্দ্রীয়? সঠিক উত্তর হচ্ছে বার্ষিক পরিকল্পনা। এই প্রেক্ষিত হচ্ছে দীর্ঘমেয়াদী, পঞ্চবার্ষিক হচ্ছে মধ্যমেয়াদী, আর এরপরে যেটা হবে সেটা হচ্ছে বার্ষিক, মানে তার চেয়ে আরো ছোট, সেটা হচ্ছে 1 বছর মেয়াদী, ঠিক আছে? তার মানে এটা দীর্ঘকালীন, মধ্য সময়কালীন এবং 1 বছরকালীন, সিরিয়ালি যাচ্ছে। বিষয়টা হচ্ছে এমন, বাংলার ইতিহাসে স্বর্ণযুগ কোনটি? বানানটা একটু ভুল হয়েছে, পাল যুগ, মুসলিম যুগ, মুঘল যুগ নাকি ইংরেজ যুগ? এখানে স্বর্ণযুগ বলতে বোঝাচ্ছে কাদের সময় ইকোনমি সবচেয়ে স্ট্রং ছিল, মুসলিম যুগের ইকোনমি সবচেয়ে স্ট্রং ছিল, তার মানে সঠিক উত্তর হচ্ছে মুসলিম যুগ। তাহলে এই যে অর্থনীতির ইতিহাস সংক্রান্ত দেখবা কিছু পার্ট আছে, ওইগুলো একটু দেখতে হবে।
12 নম্বর কোশ্চেন, বৈশ্বিক পরিপ্রেক্ষিতে যে সুযোগ সৃষ্টি হয়, অধিক বাণিজ্য, অধিক বেকারত্ব, জীবনের মান উন্নয়ন। অধিক বেকারত্ব তৈরি হয় না বৈশ্বিক পরিপ্রেক্ষিতে, তার মানে 1 এবং 3 অপশন খ কারেক্ট আনসার। 13 নম্বর কোশ্চেন আমরা দেখা ট্রাই করি। 13 নম্বরে বলতেছে সামাজিক অবকাঠামো হলো সেতু, জনস্বাস্থ্য, বাঁধ, শক্তি সম্পদ। আচ্ছা, সামাজিক, ঠিক আছে, এটা কিন্তু নর্মাল অবকাঠামো না। নর্মাল অবকাঠামো হচ্ছে বিল্ডিং, সেতু, এইগুলা, বাট সামাজিক যেহেতু বলতেছে, সামাজিক হচ্ছে জনস্বাস্থ্য। ঠিক আছে, সামাজিক হচ্ছে যেটা সমাজের সাথে সম্পর্কিত, সমাজের মানুষের সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে জনস্বাস্থ্য, বুঝছো। আর এমনিতে রাষ্ট্রীয় অবকাঠামোর মধ্যে পড়ে হচ্ছে সেতু, বাঁধ, শক্তি সম্পদ, এগুলো রাষ্ট্রীয় অবকাঠামো। ঠিক আছে, ওকে। তারপর 14-15 জন্য আমাদের একটা উদ্দীপক দেখতে হবে। তো উদ্দীপকে বলছে কৃষক রহিম মিয়া একটি কৃষি প্রযুক্তি সম্পর্কে অবগত হলেন যার প্রয়োগের ক্ষেত্রে তেজস্ক্রিয়তা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তার মানে তেজস্ক্রিয় শক্তি ব্যবহার করে কৃষি প্রযুক্তি পরিচালনা করা হচ্ছে। কৃষি উৎপাদন বৃদ্ধির কোন প্রযুক্তি সম্পর্কে রহিম মিয়া অবগত হয়েছেন? জৈব প্রযুক্তি, আইসিটি, পারমাণবিক শক্তি, নাকি বায়োফার্মি। আচ্ছা, তো এই যে তেজস্ক্রিয়তা ব্যবহার করে মূলত জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজি ব্যবহার করা হয়, তো সঠিক উত্তর হচ্ছে জৈব প্রযুক্তি। আচ্ছা, 15 নম্বরে আমরা দেখি যে বলতেছে যে উক্ত প্রযুক্তি ব্যবহারের ফলে উন্নত মানের শস্য বীজ সংরক্ষণ করা যায়, ইয়েস। টেকসই প্রযুক্তি নির্বাচন সম্বন্ধে ধারণা লাভ করা যায়, এটাও ট্রু। এবার আমরা 3 নম্বরটা দেখার ট্রাই করি। 3-এ কি আছে? উদ্ভিদ ও প্রাণীর রোগ জীবাণু নিরাময় করা যায়, এটাও ট্রু। তার মানে অপশন ঘ কারেক্ট আনসার, 3টা ট্রু বলছে এখানে। 16 নম্বর কোশ্চেন আমরা দেখি। 16 নম্বরে বলছে খাদ্যশস্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? দশম, 11তম, দ্বাদশ, নাকি 13তম? সঠিক উত্তর হচ্ছে মানে এটা সবগুলো তম লেখ, আমরা তো দশম, তারপর একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ। সঠিক উত্তর হচ্ছে দশম, বুঝছো। এখানে 4টা অপশন যেটা আছে, বাংলাদেশ বহির্বিশ্বে বা সারা বিশ্বে খাদ্যশস্য উৎপাদনে অবস্থান হচ্ছে দশম। 17 নম্বর কোশ্চেনে বলছে আদর্শ খাদ্য বলতে কোনটিকে বোঝায়? দামি খাদ্য, রুচিকর খাদ্য, আমদানিকৃত খাদ্য, নাকি পুষ্টিকর নিরাপদ খাদ্য? আদর্শ খাদ্য বলতে বোঝানো হয় পুষ্টিকর ও নিরাপদ খাদ্য, অপশন ঘ কারেক্ট আনসার। 18 নম্বর কোশ্চেন আমরা দেখি যে খাদ্যের প্রাপ্যতা যেসব উপাদানের উপর নির্ভরশীল তা হলো, এর আগেও আমরা একটা কোশ্চেন দেখেছিলাম আগের সেটে, বৈদেশিক ঋণ, জিডিপি, নাকি নিট আমদানি। দেখো, বৈদেশিক ঋণের উপর কখনো খাদ্য নির্ভর করে না, বৈদেশিক সাহায্যের উপর নির্ভর করে, কারণ বৈদেশিক সাহায্য থেকে অনেক খাবার দেশে আসে, বাট ঋণের উপর নির্ভরশীল না। জিডিপি এবং নিট আমদানি, দুইটার উপরে, খাদ্য আমদানির উপর কিছুটা নির্ভর করে। যেসব দেশে খাদ্য উৎপাদন কম তারা তো আমদানি করবেই খাবার, টাকা পয়সা দিয়ে খাদ্য আমদানি করতে হয়, নাহলে খাদ্য সংকট দেখা দেয়। আবার দেশের জিডিপি কম হয়ে গেলে খাদ্য সংকট দেখা দিবে, জিডিপি বেশি হলে খাদ্য বেশি থাকবে। তো 2 এবং 3 হচ্ছে এখানে কারেক্ট আনসার, অপশন গ কারেক্ট। 19 নম্বর কি বলতেছে যে বাংলাদেশের সবচেয়ে দারিদ্র্যপ্রবণ জেলা কোনটি? অপশন দেখো, এখানে 4টা দেওয়া আছে, দিনাজপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নাকি কুড়িগ্রাম। কুড়িগ্রাম হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দারিদ্র পীড়িত অঞ্চল। এই যে কিছুদিন আগে একজন ভাইরাল হয়েছিল না, যে হচ্ছে ওই যে কি জানো, মানে কুড়িগ্রামের একজন সাংবাদিক, এভাবে সাংবাদিক না, মানে জাস্ট কন্টেন্ট ক্রিয়েটার, যে আমাদের দরিদ্র এলাকা, এইখানে রাস্তা ভেঙে গেছে, গরুগুলো যাওয়ার জন্য রাস্তা নাই, ঠিক আছে, সব ভেঙে যাচ্ছে। তাজুল ইসলাম না কি জানো ওনার নাম। আচ্ছা, তো ওই যে কুড়িগ্রামের একটা জায়গা যদি যেমন ভিডিও করতেন, তো কুড়িগ্রাম হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দরিদ্র জেলা। সরকারি অর্থায়নের অভ্যন্তরীণ উৎস কোনটি? আইএমএফ, শুল্ক, দান, নাকি অনুদান? সরকারি অর্থায়নের অভ্যন্তরীণ মানে দেশের মধ্য থেকে কোনটা আসে? দেশের মধ্য থেকে হচ্ছে শুল্ক, তাছাড়া আইএমএফ থেকে লোন বাইরে থেকে আসে, অনুদান দেশের বাইরে থেকে আসে, দানও দেশের বাইরে থেকে আসে। আচ্ছা, এবার 21 নম্বরে বলতেছে কি যে অব্যবসায় অর্থায়ন কোনটি? শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, পারিবারিক আয়। আচ্ছা, অব্যবসায় অর্থায়ন মানে যেটা কোনো বাণিজ্যিক স্বার্থ নাই। শিক্ষা প্রতিষ্ঠানে যে দেওয়া হয় এখানে বাণিজ্যিক স্বার্থ নাই, মসজিদ মন্দির নির্মাণে কোনো বাণিজ্যিক স্বার্থ থাকে না, বাট পারিবারিক আয়ের একটা বাণিজ্যিক স্বার্থ থাকে, সেটা দিয়ে সে তার চাহিদাগুলো মেটাবে, বাজারঘাট করবে, সংসার পরিবহন পরিচালনা করবে, সবকিছু করবে, মানে বাণিজ্যিক স্বার্থ আছে। তার মানে এটা কারেক্ট না, 1 এবং 2 হচ্ছে কারেক্ট। ওকে, তারপর 22 নম্বর কোশ্চেন আমরা দেখি। 22 নম্বরে বলতেছে যে বাংলাদেশে কত সালে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন প্রণয়ন করা হয়? 1992, 93, 94, নাকি 95? 1993 সালে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন প্রবর্তন করা হয়। আচ্ছা, 23 নম্বর কোশ্চেনে বলছে কি যে অত্যধিক অর্থের প্রচলনকে মুদ্রাস্ফীতি বলে, সংজ্ঞাটি কার? অর্থনীতিবিদ ক্রাউসার, অর্থনীতিবিদ স্যামুয়েলসন, হর্টে, নাকি কুলবর্ন? সঠিক উত্তর হচ্ছে অর্থনীতিবিদ হর্টে, অপশন গ কারেক্ট আনসার। তাহলে বিভিন্ন অর্থনীতিবিদের উক্তিগুলো আমাদের আসবে সেকেন্ড পেপারে। 24 নম্বর কোশ্চেনে চলে যায়, তার জন্য আমাদের উদ্দীপক পড়তে হবে 24-25 আনসার করার আগে। 2022 সালের আটার কেজি ছিল 50 টাকা, 2023 সালে দাম বৃদ্ধি পেয়ে হয়েছে 65 টাকা। তাহলে এইখানে 24 কোশ্চেনে বলতেছে 2023 সালে মুদ্রাস্ফীতির হার কত? তাহলে এর আগেই শিখিয়েছিলাম যে তোমাকে চলতি বছর থেকে বাদ দিতে হবে ভিত্তি বছর, তারপর আবারও ভাগ করতে হবে ভিত্তি বছর দিয়ে, গুণ করতে হবে 100 দিয়ে। তো এখানে বিয়োগ করলে হয় 15, নিচে থাকে হচ্ছে 50, গুণ হচ্ছে 100।
তাহলে এটা কাটো, কাটলে কত হয় 2, নিচের একের কোনো ভ্যালু নাই, 15 দুগুণা হচ্ছে 30। তার মানে মুদ্রাস্ফীতির হার হচ্ছে কতটুকু? মুদ্রাস্ফীতির হার হচ্ছে এখানে 30%। ওকে, আচ্ছা। তারপর দেখি আমরা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়। ব্যাংক হার বৃদ্ধি, ঋণপত্র বিক্রয় এবং কর হার হ্রাস। দেখো, ব্যাংক হার বৃদ্ধি করলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হয়, ঋণপত্র বিক্রি করে জনগণের হাতে টাকা ব্যাংকে নিয়ে এসে চলে আসা যায়, কিন্তু কর হার হ্রাস করলে তো জনগণের হাতে টাকা বেড়ে যাবে, মুদ্রাস্ফীতি বেশি হবে। তাহলে এটা বাদ যাচ্ছে, 1 এবং 2 হচ্ছে কারেক্ট আনসার। 26 নম্বর কোশ্চেন আমরা দেখি যে বাংলাদেশে কোন বিভাগে জনসংখ্যা সবচেয়ে কম? রাজশাহী, চট্টগ্রাম, খুলনা নাকি বরিশাল? সঠিক উত্তর হচ্ছে বরিশাল। বরিশালের বিভাগ হিসেবে জনসংখ্যা সবচেয়ে কম অন্যান্য যে কোনো বিভাগ থেকে। 27 নম্বর কোশ্চেন আমরা দেখি যে একটি দেশে জনসংখ্যা পরিমাপে যে পদ্ধতি ব্যবহার হয়, নমুনা জরিপ পদ্ধতি, ইয়েস। দৈবচয়ন, জীবনও হয় না। দৈবচয়ন মানে র্যান্ডম যে কোনো জায়গায় জনসংখ্যা গণনা করে, এটা তো হয় না, প্রদেশব্যাপী করতে হবে। আদমশুমারি পদ্ধতি, ইয়েস, এটাও প্রচলিত। তার মানে 1 এবং 3 হচ্ছে কারেক্ট আনসার, আদমশুমারি এবং তোমার হচ্ছে ইয়াটা যেটা, যে তোমার অপশন কত যেটা ছিল ভুলে যাচ্ছি আমি, নমুনা জরিপ, এই দুইটা হচ্ছে কারেক্ট আনসার। তাহলে 1 এবং 3 আমাদের এখানে অপশন খতে আছে, অপশন খ কারেক্ট আনসার। 28-29 জন্য আমাদের একটা উদ্দীপক পড়তে হবে। এ দেশের জনসংখ্যা পি এবং আয়তন হচ্ছে কিউ, এখানে একটা অতিরিক্ত চন্দ্রবিন্দু বসে গিয়েছে। দেশটির জনসংখ্যার ঘনত্ব আর ইজ ইকুয়াল টু 1200। এ দেশের জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র কোনটি? জনসংখ্যার ঘনত্বকে বলা হয় ডিপি, ডেনসিটি অফ পপুলেশন। তার মানে দেখো সবগুলোতে ডিপি আছে, তার মানে ওকে ঠিক আছে। কি দিয়ে ভাগ করতে হয়? জনসংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করতে হয়। তার মানে আমাদের যে ইয়াটা আছে, মানে তোমার জনসংখ্যা মানে পপুলেশন পি, তাহলে পি কে ভাগ করতে হবে কি দিয়ে? আমাদের মোট আয়তন দিয়ে, ঠিক আছে? তো আয়তন বলতে আমরা এখানে কিউ ধরে নিচ্ছি, মানে কোয়ান্টিটি অফ ল্যান্ড। তাহলে পি ডিভাইডেড বাই কিউ, পি ডিভাইডেড বাই কিউ আছে দেখো অপশন ক তে, তার মানে অপশন ক হচ্ছে কারেক্ট আনসার। কিউ ডিভাইডেড বাই পি উল্টা হয়ে গিয়েছে, গুণ করলে তো হবে না, পি কিউ মানে গুণ করা হচ্ছে, হবে না। আর পি কিউ ডিভাইডেড বাই আর, এটা তো কোনোভাবেই আসে না, আর হচ্ছে জনসংখ্যার ঘনত্ব, এটা কোনোভাবেই আনসার হিসেবে আসে না। জনসংখ্যার ঘনত্ব হচ্ছে ডিপি দ্বারাই বোঝানো হচ্ছে। ওকে, অপশন ক কারেক্ট আনসার। এই ধরনের সূত্রগুলো লাগবে, স্থূল জন্মহার, স্থূল মৃত্যুহার, তারপর নিট জন্মহার, নিট মৃত্যুহার, জনসংখ্যা বৃদ্ধির হার, তারপর মুদ্রাস্ফীতির হার, এইসব সূত্রগুলো তোমার প্রয়োজন হবে। 29 নম্বর কোশ্চেনে বলছে যে এ দেশের জনসংখ্যা সম্পর্কিত বক্তব্য সমূহ। আচ্ছা, আর হচ্ছে জনসংখ্যার ঘনত্ব, ডেনসিটি অফ পপুলেশন জনসংখ্যার ঘনত্ব, আর হচ্ছে জনসংখ্যার ঘনত্ব, কারণ এখানে দেখো লেখা ছিল, এখানে লেখা ছিল হচ্ছে কি আর ইজ ইকুয়াল টু জনসংখ্যার ঘনত্ব 1200 জন, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে জনসংখ্যার ঘনত্ব, তো এটা হচ্ছে ট্রু, এটা হচ্ছে ট্রু। 8 সমান 1200 জন হলে দেশটি অতিরিক্ত জনসংখ্যার দেশ, ইয়েস। মানে 1200 জনসংখ্যা প্রত্যেক কিলোমিটারে, যেটা বাংলাদেশের চেয়েও বেশি, তার মানে অতিরিক্ত জনসংখ্যার দেশ। তারপর কি বলতেছে 3 নম্বরে বলছে এ দেশের জনসংখ্যার সাথে বাংলাদেশের জনসংখ্যার সামঞ্জস্য আছে, ইয়েস। বাংলাদেশও 1200 কাছাকাছি, তার মানে সামঞ্জস্য আছে। অপশন ঘ আমাদের এখানে কারেক্ট আনসার। তারপর এই সেটের লাস্ট কোশ্চেন হচ্ছে 30। শিল্পনীতি 2016 অনুসারে মাইক্রোশিল্পের স্থায়ী সম্পদের, এটা বানানটা ভুল হয়েছে, স্থায়ী, এটা হচ্ছে কি হবে? এটা হবে হচ্ছে স্থায়ী। স্থায়ী সম্পদের মূল্য কত? 10 লক্ষ থেকে 75 লক্ষ। অপশন ক থেকে কারেক্ট আনসার দেওয়া আছে, 10 লক্ষ থেকে 75 লক্ষ। এটা তোমরা দেখবা যে এখন তো শিল্পনীতি 22 চলে এসেছে না, 2022 দেখবা, 16 দেখবা, খুব গুরুত্ব দিয়ে দেখবা, 10 দরকার নাই আর, 22 এবং 16 এবং 22 খুব গুরুত্ব দিয়ে দেখবা। কোন শিল্পনীতিতে কয়টা করে সেক্টর করা হয়েছে শিল্পের, এবং প্রত্যেকটা সেক্টরে কত করে মূলধন থাকতে হবে, কতজন করে শ্রমিক থাকতে হবে, খুব গুরুত্ব দেখবা। অ্যাটলিস্ট 2টা এমসিকিউ আসবে এই জায়গা থেকে, অ্যাটলিস্ট 2টা এমসিকিউ এই জায়গা থেকে আসবে। সেট 3 তে আমরা চলে আসলাম। তো আমরা একটু দেখি লাইভে কতজন আছো, স্টুডেন্ট অনেক কমে গেছে লাইভে, এই যে 21 জন আছে মাত্র, আমরা ফার্স্ট শেষ করে দিব, নো প্রবলেম। 21 জন আছে, 21 জন আছে, ওকে। আচ্ছা, জাস্ট আমাকে একটু টাইম দাও। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? হ্যাঁ সবাইকে ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা 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 আচ্ছা, ওকে, ঠিক আছে, আমরা ফার্স্ট যাই। দেখো, কত সালে ইংল্যান্ডের শিল্প বিপ্লব শুরু হয়? 1758, 1890, 1660 নাকি 1857? সঠিক উত্তর হচ্ছে 1760 সালে, মানে 1757 সালে যে ভারত মহাদেশ দখল করেছে তার কিছুদিন পরে শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা হলো, কিছুক্ষণ আগে আমরা দেখলাম 200 নটিক্যাল মাইল, তার মানে এটার ব্যাখ্যা করতে হবে না, সহজ আমরা এখন জানি বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল। বরেন্দ্র ভূমি নামে পরিচিত, বরেন্দ্র ভূমি হচ্ছে রাজশাহী অঞ্চল, দিনাজপুর জেলার উত্তরাংশ, বগুড়া জেলার পশ্চিমাংশ, ময়মনসিংহ জেলার উত্তরাংশ। ময়মনসিংহ তো রাজশাহী এলাকাতেই না, তার মানে বাকি দুইটা হচ্ছে কারেক্ট আনসার, 1 ও 2। দিনাজপুরের কিছু অংশ, বগুড়ার কিছু অংশ হচ্ছে এখানে সঠিক উত্তর। 4 নম্বর কোশ্চেনে জিজ্ঞাসা করছে টেকনোলজি বলতে কি বোঝায়? টেকনোলজি শব্দের অর্থ হচ্ছে প্রযুক্তি, ঠিক আছে? আর কিছু তোমার চিন্তাই করতে হবে না, টেকনোলজি মানে হচ্ছে প্রযুক্তি। 5 নম্বর কোশ্চেনে কি বলতেছে? বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব 9 কোনটি?
বৈশ্বিক উষ্ণায়নের ফলে ভূমিকম্প হয় না, কারণ ভূমিকম্প যে কোনো দেশে যে কোনো সময় হতে পারে, হয়েছে, হবে। এটা বৈশ্বিক উষ্ণায়নের সাথে কোনো সম্পর্ক নেই। সাইক্লোন, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, এইগুলোর সাথে তোমার কি আছে, বৈশ্বিক উষ্ণায়নের সম্পর্ক আছে। 6 নম্বর কোশ্চেনে বলতেছে যে যে কৃষি খামারে একাধিক ফসল উৎপাদিত হয় তাকে কি বলে? বাণিজ্যিক, ব্যক্তিগত, বহুমুখী নাকি বিশেষায়িত খামার? একসাথে একাধিক, তার মানে সেটা হচ্ছে বহুমুখী, মানে বহুমুখ যার, বহুব্রীহি সমাস। ঠিক আছে, তো এটা হচ্ছে আহ বাণিজ্যিক হচ্ছে যেখানে অনেক বেশি জমি থাকে, ব্যক্তিগত ছোট ছোট জমিতে, আর বিশেষায়িত হচ্ছে জাস্ট একটা ফসল উৎপাদনের জন্য। আর একসাথে একাধিক ফসল হচ্ছে বহুমুখী, একসাথে ফসল এবং পশু পাখি হলে সেটা মিশ্র। আচ্ছা, 7 নম্বর কোশ্চেনে বলছে পিপিপি এর পূর্ণরূপ হচ্ছে কি? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। সঠিক উত্তর হচ্ছে এই যে অপশন খ যেটা আছে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। 8 এবং 9 নম্বর কোশ্চেন, এখানে বলতেছে রেহেনাদের গ্রামের বাড়িতে কাঁসার প্লেট, গ্লাস, বটি তৈরির কারখানা, তাদের পরিবারের 7-8 জন সদস্য কাজ করে, তাদের মূলধন কম, মাত্র 2 লক্ষ টাকা, তবু তাদের সংসার ভালোভাবে চলে। রেহেনাদের কারখানাটি যে শিল্পের অন্তর্গত? এটা হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্প। ক্ষুদ্র কুটির শিল্প সাধারণত পারিবারিক শ্রম দ্বারাই নিয়োজিত হয়, 10 জনের কম থাকে এবং মূলধনের পরিমাণ 2 থেকে 10 লক্ষের মধ্যেই থাকে। সঠিক উত্তর হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্প। 9 নম্বরে বলছে উদ্দীপকে উল্লেখিত শিল্পের বৈশিষ্ট্য হলো, তো বৈশিষ্ট্য আমরা দেখা ট্রাই করি। অপশন 3টা, স্বল্পপুঁজি ইয়েস, কর্মসংস্থানের সুযোগ সীমিত ইয়েস, ভাড়া করা শ্রমিকের কোনো দরকার হয় না, পারিবারিক শ্রম দিয়ে এটা পরিচালনা করা হয়। অপশন ক হচ্ছে কারেক্ট আনসার। 10 নম্বর কোশ্চেনে আমরা চলে যাই। মনে করি 2022 সালে বাংলাদেশে 20 লক্ষ জীবিত শিশু জন্মগ্রহণ করে, উক্ত বছরের মধ্যে মোট জনসংখ্যা 16 কোটি হলে সিবিআর, ক্রুড বার্থ রেট বা স্থূল জন্মহার কত? তো এইগুলোর পূর্ণরূপগুলো তোমরা পড়ে যাবা। সিবিআর হচ্ছে ক্রুড, CRUD, ক্রুড, ক্রুড বার্থ রেট বা স্থূল জন্মহার। এমন একটা পূর্ণরূপ তোমাকে দিবে পরীক্ষায়, মাস্ট দিবে, পড়ে যাও, ঠিক আছে? আচ্ছা, তোমরা কিভাবে বের করলাম? এর আগের বার 20 লক্ষ জন্মগ্রহণ করেছে, আমরা 20 নিলাম উপরে, জনসংখ্যা হচ্ছে 16 কোটি, তার মানে 1600 লক্ষ। আমরা একটু সংক্ষেপে করতেছি, এই কারণে এভাবে আগে আমরা শূন্যগুলো বাদ দিয়ে নিলাম। তোমরা না বাদ দিতে পারলে পুরোটা লিখে ক্যালকুলেটরে হিসাব করবা, ঠিক আছে? গুণ করতে হবে কত দিয়ে? গুণ করতে হবে 1000 দিয়ে। দুইটা শূন্য কেটে দাও, থাকে 10, 10-এর সাথে 200 গুণ করলে 20 গুণ করলে 200, 200 ডিভাইডেড বাই 16। তুমি যদি 200-কে 16 দিয়ে ডিভাইড করো তাহলে সেটা কত হয়? সেটা হয় হচ্ছে 12.5। এটা তুমি ভাগ করলে পাবো হচ্ছে 12.5। তো সঠিক উত্তর হচ্ছে এই যে অপশন ক, 12.5। এইগুলো তোমরা সূত্রগুলো দেখবা, ম্যাথ আসবে, বুঝছো? এমসিকিউতে, সিকিউতে আসতে পারে, সূত্রগুলো একটু দেখে যাবা। ওকে, তো এটা গেল হচ্ছে 10 নম্বর। 11-12 জন উদ্দীপক পড়তে হবে। এখানে বলতেছে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক জনসংখ্যা বিষয়ক এক বক্তৃতায় বলেন, আমরা এমন জনসংখ্যা চাই যে জনসংখ্যায় জীবনযাত্রার মান সর্বোচ্চ পর্যায়ে থাকবে। কোশ্চেনে বলছে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক কি ধরনের জনসংখ্যা চান? প্রকৃত, কম, কাম্য নাকি ক ও গ? তিনি চান কাম্য জনসংখ্যা। কাম্য জনসংখ্যায় কি হয়? জনসংখ্যার জীবনযাত্রার মান সর্বোচ্চ পর্যায়ে থাকে। এটা হচ্ছে জন ডাল্টনের কাম্য জনসংখ্যার থিওরি। তো কাম্য জনসংখ্যা তত্ত্ব এবং তোমার হচ্ছে ম্যালথুসি জনসংখ্যা তত্ত্ব, এখান থেকে কোশ্চেন মাস্ট আসবে। দুইটাই পড়ে যাবা, দুইটাই পড়ে যাবা, সিকিউতে, এমসিকিউতে, দুই জায়গাতে কোশ্চেন আসবে। আমি আবারও বলি, ম্যালথুসীয় জনসংখ্যা তত্ত্ব এবং কাম্য জনসংখ্যা তত্ত্ব, এইটা থেকে দুই জায়গাতে কোশ্চেন আসবে, বোথ সিকিউ এন্ড এমসিকিউ, ভালো করে পড়ে যাবা। আচ্ছা, 12 নম্বর কোশ্চেনে কি বলতেছে? এ ধরনের জনসংখ্যায় মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত হয়, ইয়েস হয়। খাদ্য সংকট থাকে না, মৃত্যু হার অধিক থাকে, মৃত্যু হার অধিক থাকে না। তোমার হচ্ছে খাদ্য সংকটও থাকে না, মানে এখানে জীবনযাত্রার মান সর্বোচ্চ, মানে খাদ্য সংকট নাই, সুস্বাস্থ্য আছে, বাট মৃত্যু হার এখানে অধিক থাকে না, তাহলে আর জীবনযাত্রার মান উন্নত হতো কি করে? তো সঠিক উত্তর হচ্ছে 1 ও 2। সঠিক উত্তর কোনটা? এই যে অপশন ক, 1 ও 2। 13 নম্বর কোশ্চেন, 13 নম্বরে কি বলতেছে দেখো তো। খাদ্য নিরাপত্তা ধারণার মৌলিক বিষয় হলো খাদ্যের প্রাপ্যতা, খাদ্যের ক্রয়যোগ্যতা, খাদ্যের উপযোগিতা, তিনটাই, তিনটাই হচ্ছে সঠিক উত্তর। অপশন ঘ কারেক্ট আনসার। আচ্ছা, তারপর আমরা দেখি যে 14 নম্বর কোশ্চেন, বিভিন্ন সময়ে সংগঠিত নগদ প্রবাহের সাথে সম্পৃক্ত বাজার ও আর্থিক হাতিয়ার সমূহের পর্যালোচনায় হচ্ছে অর্থায়ন। এই সংজ্ঞাটি প্রদান করেন কে? হ্যাঙ্কার, যে গিটম্যান, রস ওয়াস্টারফিল্ড ও জাফি নাকি হ্যালিও স্কেল? সঠিক উত্তর হচ্ছে রস ওয়াস্টারফিল্ড ও জাফি। সঠিক উত্তর অপশন গ। আচ্ছা, 15 নম্বর কোশ্চেন আমরা দেখার ট্রাই করি যে কোম্পানি তার পরিশোধিত মূলধন বাড়াতে চাইলে যে শেয়ার ইস্যু করে এবং বর্তমান শেয়ার হোল্ডাররা এই শেয়ার কিনতে পারে তাকে কি বলে? যেহেতু নতুন ইস্যু করা যে শেয়ার সেটা বর্তমান শেয়ার হোল্ডাররাই কিনবে, তার মানে তাদেরকে কি করা হচ্ছে? তাদেরকে রাইট দেওয়া হচ্ছে, অধিকার দেওয়া হচ্ছে, এটাকে বলা হয় রাইট শেয়ার। তো অপশন খ হচ্ছে এখানে কারেক্ট আনসার। 16 নম্বরে আমরা চলে যাই। 16 নম্বরে কি বলতেছে? 16 নম্বরে বলতেছে যে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস, SSS এর কার্যক্রম কত সালে শুরু হয়? 1983, 84, 85 নাকি 86? এর কার্যক্রম শুরু হয়েছিল 1986 সালে। আচ্ছা, একটা উদ্দীপক দেওয়া আছে।
উদ্দীপকটা মিসিং হয়ে গিয়েছে, ঠিক আছে, সরি সরি সরি, উদ্দীপকটা মিসিং হয়েছে, বাট আমি চিত্রটা দেখাই দিচ্ছি। চিত্রটা কেমন ছিল? চিত্রটা ছিল হচ্ছে ঠিক এমন, এমন একটা চিত্র ছিল, আমি চিত্রটা এঁকে দিচ্ছি তোমাকে। এটা ছিল হচ্ছে চাহিদা রেখা, এটা ছিল হচ্ছে যোগান রেখা, এটা হচ্ছে ডিমান্ড রেখা, এটা হচ্ছে সাপ্লাই রেখা, এবং এখানে ছিল হচ্ছে ভারসাম্য দাম। আচ্ছা, তারপরে কি ছিল? এখানে আরেকটা চাহিদা রেখা ছিল, এটাকে আমি ধরলাম D2 রেখা। এরপরে এর ফলে কি হলো? এই যে দুইটা রেখা হলো এবং এইখানে P2 হলো, তার মানে দামটা কি হলো? বৃদ্ধি পেলো। এখন তোমাকে বলবে উদ্দীপকে মুদ্রাস্ফীতি কোন ধরনের। তো দেখো পি বেড়ে গেছে না, মানে দাম বেড়ে গেছে না, তার মানে মুদ্রাস্ফীতি ঘটছে। কিভাবে ঘটছে? এই যে দেখো চাহিদাটা বেড়ে গিয়েছিল, এটা হচ্ছে মূলত চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তো সঠিক উত্তর হচ্ছে কোনটা? চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এখানে উদ্দীপকটা মিসিং, চিত্রটা মিসিং, আমি চিত্রটা এখানে এঁকে দিয়েছি, ঠিক আছে, ওকে। 18 নম্বরে যাই আমরা। 18 নম্বরে বলতেছে যে উদ্দীপকে মুদ্রাস্ফীতির সম্ভাব্য কারণ, আয় বৃদ্ধি হলে চাহিদা বৃদ্ধি পায় পণ্যের, কারণ এটা যেহেতু ছিল চাহিদা বৃদ্ধিজনিত, তার মানে এটা কারেক্ট। অর্থের যোগান হ্রাস, অর্থের যোগান হ্রাস পেলে যেমন চাহিদা বাড়ে না, এটা ভুল। জনসংখ্যা বৃদ্ধি পেলেও পণ্যের চাহিদাটা বেড়ে যায়, তখন মুদ্রাস্ফীতি হয়, তো এটা কারেক্ট। 1 এবং 3 খ হচ্ছে এখানে আমাদের কারেক্ট। 19 নম্বর কোশ্চেন আমরা দেখার ট্রাই করি। বলতেছে কোন শ্রেণী মুদ্রাস্ফীতির ফলে লাভবান হয়? ভোক্তা, শ্রমিক, ঋণদাতা নাকি করদাতা? যিনি কর দেন তিনি তো একটা নির্দিষ্ট অ্যামাউন্টের করই দেন, তো মুদ্রাস্ফীতি হলে কি হয়? তার কাছে টাকার পরিমাণটা বেশি থাকে, ফ্লোটা বেশি হয়, কর দেওয়া কম্পারেটিভলি ইজি হয়। পণ্যদ্রব্যের দাম কম, তার মানে আমার যদি ধরো যে 1971 সালে হচ্ছে আমাকে 10 টাকা কর দিতে হতো, আজকেও 10 টাকা কর দিতে হয়। তো 1910 সালে মুদ্রা তো মূল্য অনেক বেশি ছিল, তার মানে মুদ্রাস্ফীতি এত ছিল না। তো কিন্তু এখন মুদ্রাস্ফীতি অনেক বেশি, মুদ্রার মান কমে গেছে। তো তখনকার সময় চেয়ে এখনকার সময় 10 টাকা দেওয়া ইজি না কম্পারেটিভলি, তার মানে যিনি কর দেন তার লাভ হওয়ার সম্ভাবনা বেশি, বাকিরা মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয়, বাট ঋণ গ্রহীতা লাভবান হয়। আচ্ছা, এটা মনে রাখো, এটা কিন্তু পরীক্ষাতে আসে অপশনে। এখানে করদাতা না দিয়ে তোমাকে দিবে হচ্ছে কি ঋণ গ্রহীতা, তখন তোমাকে আনসার করতে হবে ঋণ গ্রহীতা, ঠিক আছে। আর ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয়, কারণ আমি 1 লাখ টাকা ঋণ দিয়েছি, 10 বছর পরে তুমি আমাকে টাকা ফেরত দিলা, 10 বছর পরে এসে তো টাকার মান কমে গেছে মুদ্রাস্ফীতির ফলে, আমি ক্ষতিগ্রস্ত। বাট যে টাকাটা আমাকে রিটার্ন করতেছে, আমার কাছ থেকে লোন নিয়েছিল, সে লাভবান। আচ্ছা, এবার আসি আমি 20 নম্বরে। 20 নম্বরে কি হচ্ছে? 20 নম্বরে বলতেছে 2021 সালে চালের কেজি ছিল 60 টাকা, 2022 সালে চালের কেজি হচ্ছে 70 টাকা, মুদ্রাস্ফীতির হার কত? তাহলে আগের মতো এখানে আমাদের এখন হচ্ছে 70 চলতি বছর, ভিত্তি বছর 60 ডিভাইডেড বাই 60 গুণ হচ্ছে 100 দিয়ে। তো এখানে বিয়োগ করলে হয় 10 ডিভাইডেড বাই 60 গুণ হচ্ছে 100 দিয়ে। তো এখানে একটা শূন্য কেটে দাও, উপরে থাকতেছে কত? 100, 10 আর 10 গুণ করলে আর নিচে হচ্ছে 6। তো 100কে তুমি যদি 6 দিয়ে ভাগ করো তাহলে সেটা কত হয়? সেটা হয় অ্যারাউন্ড 16.67। তুমি এটা ক্যালকুলেটরে ভাগ করে দেখো, এটা হচ্ছে সঠিক উত্তর আসবে। অপশন ক সঠিক উত্তর। তাহলে দেখো এই ধরনের কোশ্চেন সবসময় সব পরীক্ষাতে আসে, এগুলা পরীক্ষাতে আসবে, একটু খেয়াল রাখো। সংখ্যা চেঞ্জ করে দিবে। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে বৃহৎ বাজার কোনটি? মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য, ইইউ বা ইউরোপিয়ান ইউনিয়ন যেটা, এবং যুক্তরাষ্ট্র। এই চারটা যেটা আছে তার মধ্যে ইউরোপীয় ইউনিয়ন এটা হচ্ছে সবচেয়ে বেশি বড় বাজার আমাদের দেশের পোশাকের, বাট দেশ হিসেবে যুক্তরাষ্ট্র, আমেরিকা যেটা আমরা বলি সহজে, বাট ইউরোপীয় ইউনিয়নের মধ্যে তো অনেকগুলো দেশ, তো সমন্বিতভাবে এটা হচ্ছে সবচেয়ে বড় বাজার। আর একক রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র হচ্ছে সবচেয়ে বড় বাজার। নিচে যদি এখানে ইউরোপীয় ইউনিয়ন না থাকে তখন আমরা যুক্তরাষ্ট্র আনসার করবো, বাট ইউরোপীয় ইউনিয়ন থাকলে বা ইইউ থাকলে ওইটাই কারেক্ট আনসার। নিচে কোনটি বাংলাদেশের প্রচলিত রপ্তানি পণ্য? তৈরি পোশাক, চা, শাকসবজি নাকি সার? প্রচলিত মানে বহু আগে থেকে রপ্তানি করতেছি, সেটা হচ্ছে চা, শত শত বছর ধরে আমরা রপ্তানি করতেছি, ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে, ব্রিটিশরা চা সেখানে শুরু করেছিল। উদ্দীপকটি পড়ো এবং 23-24 উত্তর দাও। রনি রমজান মাসে সৌদি আরবের খেজুর কিনেছিলেন, পরবর্তীতে হজে গিয়ে মক্কার দোকানে পর্যাপ্ত বাংলাদেশি জুস দেখতে পেলেন, এটি দেখে তিনি অত্যন্ত খুশি হলেন। দেশ দুটি লিপ্ত আন্তর্জাতিক বাণিজ্যে, অভ্যন্তরীণ বাণিজ্য, আমদানি বাণিজ্য নাকি রপ্তানি বাণিজ্য? দেশ দুটি আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত, কারণ তারাও আমাদের দেশ থেকে আমদানি করে, আমরা আমদানি করি, তারাও রপ্তানি করে, আমরা রপ্তানি করি, আন্তর্জাতিক বাণিজ্য। এটা রপ্তানি বাণিজ্য হবে না, কারণ এখানে আমদানিও আছে, ঠিক আছে। আবার শুধু আমদানি হবে না, এখানে রপ্তানিও আছে, একত্রে এটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। অভ্যন্তরীণে তো কোনো সুযোগই নাই উত্তর হওয়ার। উক্ত বাণিজ্যের সুবিধা হলো বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, ইয়েস এটা ট্রু। তারপর বাকিগুলো আমরা দেখার ট্রাই করি। বাকিগুলোতে বলতেছে কি যে কূটনৈতিক সম্পর্ক জোরদার হয়, এটাও ট্রু। দেশের সম্মান বৃদ্ধি পায়, এটাও ট্রু। তার মানে অপশন ঘ এখানে কারেক্ট আনসার। 25 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে সরকারি অর্থ ব্যবস্থা অর্থনীতির সে অংশ যা সমাজের একটি রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে সরকারের অর্থনৈতিক কার্যকলাপের সাথে জড়িত থাকে। কে বলেছেন? জন এফ ডিউ, এইচ ডালটন, ফিলিপ ই টেইলর প্লেইন নাকি প্লেহান? সঠিক উত্তর হচ্ছে জন এফ ডিউ, ঠিক আছে, ওকে। 26 নম্বরে বলতেছে মূসক কোন ধরনের কর? মূসক হচ্ছে মূল্য সংযোজন কর, ঠিক আছে। এটা আমি যদি পূর্ণরূপ লিখে দিই, মূল্য সংযোজন, সংযোজন, মূল্য সংযোজন কর, মূসক, এটাকে বলা হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স অথবা ভ্যাট। তো ভ্যাট হচ্ছে পরোক্ষ কর মূলত, তাই না? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ক।
27-28 জন্য উদ্দীপক দেখতে হবে। রুহুল আমিন ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মেঘনা ব্রিজ যাতায়াত বাবদ 200 টাকা প্রদান করেন এবং চট্টগ্রাম পৌঁছে গাড়ি আমদানির জন্য চট্টগ্রাম কাস্টমস হাউসকে 2 লক্ষ টাকা প্রদান করেন। রুহুল আমিনের প্রদত্ত 200 টাকা কি ধরনের কর? অপশন হচ্ছে কর, ফি, ঋণ নাকি টোল। ওই যে ব্রিজ পার হওয়ার জন্য 200 টাকা দিয়েছেন, এটা হচ্ছে মূলত টোল। যে কোনো সেতু বা ব্রিজ কাল মানে তারপরে হচ্ছে যে ফ্লাইওভার, এগুলোর জন্য টোল প্রদান করতে হয়। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ। তারপর রুহুল আমিন কাস্টমস হাউসকে যে অর্থ প্রদান করলেন তা কি প্রদান করলেন? রপ্তানি শুল্ক, আমদানি শুল্ক, ব্যয় শুল্ক নাকি আবগারি শুল্ক? তিনি গাড়ি আমদানি করার জন্য টাকা দিয়েছেন 2 লক্ষ, তার মানে এটা হচ্ছে আমদানি শুল্ক, ঠিক আছে, ইম্পোর্ট ট্যাক্স। ওকে। তারপর বাংলাদেশের দ্বিবার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হয় কত সালে? 76, 77, 78 নাকি 1979? সঠিক উত্তর হচ্ছে 1978 সালে। 1978 সালে দ্বিবার্ষিক অর্থনৈতিক পরিকল্পনা নেওয়া হয়েছিল, 2 বছর মেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা। আচ্ছা, তারপর এটা আমরা কত দেখলাম? উপরে উঠে গেছে স্লাইড, তাই না? আচ্ছা, 28 আমরা দেখে ফেললাম, 29 দেখে ফেললাম। লাস্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেন 30। উন্নয়নশীল দেশে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়। উন্নয়নশীল দেশ আমাদের মতো দেশে দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য ইয়েস, স্বল্পমেয়াদী উন্নয়নের জন্য, স্বল্পমেয়াদী উন্নয়নের জন্য হচ্ছে নেওয়া হয় না। উন্নয়নশীল দেশে কখনো স্বল্পমেয়াদী নেওয়া হয় না। দেখবো আমাদের দেশে কখনো দ্বিবার্ষিক পরিকল্পনা এখনো নেওয়া হয় না। আগে একবার জাস্ট নেওয়া হয়েছিল, বাট নেওয়া হয় না। স্বল্পমেয়াদীগুলো খুব বেশি কার্যকর না, কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য নেওয়া হয়। তারপরে সঠিক উত্তর হচ্ছে 1 ও 3। 1 ও 3 হচ্ছে কারেক্ট আনসার। আমাদের দেশে দেখবা সবই পঞ্চবার্ষিক। দীর্ঘমেয়াদের দিকে আবার এই যে প্রেক্ষিত একটা নেওয়া হয়েছে 2021 থেকে 2041। উন্নয়নশীল দেশে কখনো স্বল্পমেয়াদী নেওয়া হয় না দীর্ঘ, কারণ এত অল্প সময়ের মধ্যে একটা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা এইসব দেশের পক্ষে সম্ভব না। মানে এটা ভাইবো না যে এরা খুব ধনী হয়ে গেছে এই কারণে স্বল্পকালীন নেয় না, না। স্বল্প সময়ের মধ্যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা এইসব দেশের জন্য টাফ। উন্নত দেশ পারে, বাট এইসব দেশগুলো পারে না। এই কারণে এখানে দীর্ঘমেয়াদী বা 5 বছর মেয়াদী এই পরিকল্পনাগুলো নেওয়া হয়, মানে প্রেক্ষিত অথবা পঞ্চবার্ষিক। তো এইগুলাই ছিল আমাদের 30টা এমসিকিউ, সরি 30টা না, মানে 3 সেট এমসিকিউ, 90টা এমসিকিউ। এই ধরনের এমসিকিউ তোমার কালকে পরীক্ষাতে আসবে, এইগুলো জাস্ট দেখো। একটা ছোট ভিডিও কিছুক্ষণের মধ্যে আমাদের পেজ থেকে আপলোড হবে 10টার দিকে বা 10:30টার দিকে। ওইখানে কমেন্ট করলে তোমরা একটা পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে? এই সিস্টেমটা করে দিব। ধন্যবাদ তোমাদেরকে সম্পূর্ণ ক্লাসে থাকার জন্য। কালকের পরীক্ষাটা খুব ভালো হোক, এই দোয়ায় রইল। আসসালামু আলাইকুম।